তোমায় যদি বিয়ের আগে ডিভোর্স দিয়ে দিই তাহলে কি তুমি খুব বেশি কষ্ট পাবে বর্ষা? ভরা রেস্টুরেন্টে বসে হবু বরের মুখে এমন কথা শুনে পুরোই আঁতকে উঠল বর্ষা। চোখে মুখে বিস্ময়ের ছাপ তার। বর্ষা কিছুটা বিস্মিত কণ্ঠ নিয়ে বলল, মানেটা খুব সোজা বর্ষা। আমি চাই না আমাদের বিয়েটা হোক, আর আমার মনে হয় না আমাদের বিয়ের 1 বছরও কমপ্লিট হওয়ার আগে আমাদের ডিভোর্স হবে না। তাই আমি চাই এই বিয়েটা না হোক। এবার সত্যি সত্যি বুকটা কেঁপে উঠল বর্ষার। ছোটবেলা থেকে যে ছেলেকে মনে প্রাণে স্বামী হিসেবে মেনে এসেছে, নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে, সেই ছেলের মুখে এমন কথা শুনে ঠিক কেমন রিয়াকশন দেওয়া উচিত সত্যি ভুলে গেছে সে। কিছুটা হতাশা ভরা কণ্ঠ নিয়ে বলে উঠল বর্ষা, আমি কি কারণটা জানতে পারি শুভ্র? এবার শুভ্র খুব সিরিয়াসভাবেই বলে উঠল, আমার মনে হয় তোমার সাথে আমার যায় না। তোমার চুপচাপ থাকার স্বভাব, হাঁটা চলা, কথা বলার ধরন, একটুতেই ভয় পেয়ে যাওয়া, কোনো কিছুই আমার ভালো লাগে না। তুমি তো জানো আমি এতদিন বিদেশে ছিলাম, বিদেশি কালচারে বড় হয়ে ওঠা আমার। সেখানে আমার বিজনেস, বাড়ি, কাজকর্ম সব কিছু। বিয়ের পর হয়তো আমায় তোমায় নিয়ে সেখানেই থাকতে হবে, আর আমার মনে হয় না তুমি আমার সাথে মানিয়ে নিতে পারবে। শুভ্রের কথা শুনে প্রায় স্তব্ধ বর্ষা। সে বুঝতে পারছে না এর প্রতি উত্তরে ঠিক কী বলা উচিত। তার চুপচাপ থাকা স্বভাবটাই তবে বিচ্ছেদের কারণ হলো। ছল ছল চোখে শুভ্রের দিকে তাকিয়ে থেকে বলল বর্ষা, কারণটা কি শুধু এতটুকুই নাকি অন্য কিছু আছে শুভ্র? বর্ষার কথা শুনে বিস্ময়ের ছাপ এসে ভর করল শুভ্রের মুখে। ভ্রু কুঁচকে বলল সে, আর কি কারণ থাকতে পারে? প্রতি উত্তরে বর্ষা কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আপনি এই কথাগুলো বাড়ির সবাইকে কেন বলছেন না? বলতে তো চাই বর্ষা, কিন্তু পরিস্থিতি এমন যে আমি কিছুই বলতে পারছি না। তুমি তো জানো তোমার আর আমার বাবা দুজন সেই ছোটবেলার বন্ধু, আর সেই সুবাদেই তোমার আমার বিয়ের কথা সেই ছোটবেলা থেকে ঠিক করে রেখেছে সবাই। আমি এখন আমার বাবাকে কিছু বললেও বুঝতে চাইবে না। তাই আমি চাই আমার বাবার সাথে তুমি কথা বলো, আর আমি তোমার বাবার সাথে। আই থিঙ্ক তুমি বললে আমার বাবা মেনে নেবে। দেখো, বিয়েটা হলো দুটো মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর আমি চাই না এই বিষয়টা কোনো গাফলতি হোক। এতে তোমার আমার দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে। আশা করি তুমি বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি। শুভ্রের কথা হতাশার নিঃশ্বাস ছাড়ল বর্ষা, তারপর বলল, বুঝতে পেরেছি। আপনার আমাকে পছন্দ নয়, এই তো? উত্তরে কফির কাপে এক চুমুক দিয়ে বলে উঠল শুভ্র। আমার কথাটা খারাপভাবে নিও না বর্ষা। সবাইকে কি সবার ভালো লাগে বলো? কিছুক্ষণ নিশ্চুপ থেকে বসা থেকে উঠে দাঁড়ালো বর্ষা, তারপর বলল, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আমি কথা বলবো আপনার বাবার সাথে। বর্ষার কথা মুচকি হাসল শুভ্র, তারপর বলল, থ্যাংক ইউ বর্ষা। উত্তরে মৃদু হাসল বর্ষা। এমন সময় শুভ্রের ফোনটা বেজে উঠল। শুভ্র এক পলক বর্ষার দিকে তাকিয়ে তৎক্ষণাৎ ফোনটা তুলে বলল, হ্যালো মা। সঙ্গে সঙ্গে অপর পাশের চিন্তিত কণ্ঠ নিয়ে হতভম্ব হয়ে বলল শুভ্রের মা, কোথায় তোরা? তাড়াতাড়ি বাসায় আয়। বর্ষা তো তোর সাথে, তাই না? মা, কিন্তু কি হয়েছে? তোমার গলা এমন শোনাচ্ছে কেন? উত্তরে হতভম্ব হয়ে কান্না ভেজা কণ্ঠ নিয়ে বলল শুভ্রের মা, তোর দাদুর যেন কি হয়েছে শুভ্র? তাড়াতাড়ি তোরা দুজন বাসায় আয়। আমি কিছু বুঝতে পারছি না, তোর বাবাও বাড়িতে নেই শুভ্র, তাড়াতাড়ি আয়। তুমি টেনশন নিও না, আমি আর বর্ষা এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আয় বাবা। আসছি। এতটুকু বলে ফোনটা কেটে উঠে দাঁড়ালো শুভ্র। শুভ্রকে দাঁড়াতে দেখে বর্ষাও চিন্তিত কণ্ঠ নিয়ে বলল, কি হয়েছে? দাদু অসুস্থ হয়ে পড়েছে বর্ষা, তোমায় আর আমায় এক্ষুনি যেতে হবে। কি হয়েছে দাদুর? তা তো জানি না, মা বলল তাড়াতাড়ি তোমায় আমায় যেতে। ঠিক আছে, চলুন তাড়াতাড়ি। চলো। এতটুকু বলে রেস্টুরেন্ট থেকে বের হলো বর্ষা আর শুভ্র। হতভম্ব হয়ে শাড়ির কুচি ধরে এক প্রকার দৌড়ে শুভ্রদের বাড়ি ঢুকলো বর্ষা, আর তার পেছনে শুভ্র। বর্ষা দৌড়ে দাদুর রুমের দিকে গিয়ে হতভম্ব কণ্ঠ নিয়ে বলল, কি হয়েছে দাদুর? বিছানায় শুয়েছিল শুভ্রের দাদু, আর তাকে ঘিরে ধরে চারপাশে দাঁড়িয়ে আছে শুভ্রের বাবা মা, বর্ষার বাবা মা, সাথে আরও কিছু লোকজন। বর্ষার ভয় শুনে সবাই তাকালো বর্ষার দিকে। তৎক্ষণাৎ বর্ষার মা এগিয়ে এসে বলল, তোরা চলে এসেছিস? হুট করে বুকে ব্যথা শুরু হয়ে অসুস্থ হয়ে পড়েছে তোদের দাদু। ডাক্তারও এসেছিল, বলল মিনি স্ট্রোক করেছে নাকি। কি বলো মা? এতটুকু বলে দৌড়ে চলে যায় বর্ষা দাদুর কাছে। তারপর চিন্তিত গলা নিয়ে বলল, তুমি ঠিক আছো দাদু? উত্তরে মৃদু হেসে বুকে হাত রেখেই বলে উঠল শুভ্রের দাদু, আমি ঠিক আছি। দাদুর কথা শুনে অভিমানী সুরে বলল বর্ষা, তুমি এমন কেন দাদু? একটু নিজের যত্ন নাও না। বলতে বলতে কেঁদে ফেলল বর্ষা। বর্ষার কান্না দেখে শুভ্রের দাদু ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তুই কাঁদছিস কেন পাগলি? আমি ঠিক আছি। উত্তরে ছলছল চোখে তাকালো শুধু বর্ষা দাদুর মুখপানে। অন্যদিকে চুপচাপ দাঁড়িয়ে থাকা শুভ্র একবার দাদু তো একবার বর্ষার দিকে তাকাচ্ছে। শুভ্র বুঝে না এই মেয়েটা একটুতেই এত ইমোশনাল হয়ে যায় কেন।
বিরক্ত লাগে শুভ্রর। ছোটবেলা থেকেই তেমন একটা পছন্দ করে না শুভ্র বর্ষাকে। কেন করে না এটা সে নিজেও জানে না, শুধু এতটুকুই জানে তার পছন্দ নয় বর্ষা নামক মেয়েটিকে। শুভ্রের বাবা আর বর্ষার বাবা হলো ছোটবেলার বন্ধু, একসাথে স্কুল কলেজ ভার্সিটি শেষ করেছে তারা। আর তখন থেকেই তারা ঠিক করে রাখে তাদের ছেলে মেয়ে হলে বিয়ে দিয়ে তাদের বন্ধুত্বটাকে আরও গভীর করবে। আর সেই জন্য শুভ্র আর বর্ষার বিয়ে দেওয়া। আগামী 1 মাসের মধ্যে তারা ভেবে রেখেছে শুভ্র দেশে ফিরলেই ওদের বিয়েটা দিয়ে দেবে। ছোটবেলা থেকেই শুভ্র বর্ষা জানতো তাদের বিয়ে হবে, যদিও তখন বিয়ে নামক জিনিসটা আসলে কি বুঝতো না তারা কেউ। শুভ্র কখনই চায়নি তার সাথে বর্ষার বিয়ে হোক, এই জন্যই দেশে আসতে চায়নি। এক প্রকার বাধ্য হয়েই তাকে দেশে আসতে হয়েছে। কিন্তু শুভ্র ভেবে রাখে দরকার পড়লে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাবে সে, তারপরও বর্ষাকে বিয়ে করবে না। হঠাৎই শুভ্রের ভাবনার মাঝখানে শুভ্রের দাদু বলে উঠল, দাদু ভাই তুমি ওখানে দাঁড়িয়ে কেন, এদিকে আসো। উত্তরে শুভ্রও বেশি কিছু না বলে চুপচাপ এগিয়ে গেল দাদুর দিকে। শুভ্রকে নিজের দিকে আসতে দেখে চোখের ইশারায় শুভ্রকে পাশে বসতে বললেন দাদু। শুভ্র বেশি কিছু না ভেবে চুপচাপ বসে পড়ল পাশে। তারপর দাদুভাই শুভ্র আর বর্ষার হাত ধরে সবাইকে উদ্দেশ্য করে বলল, দেখো আমার তো বয়স হয়েছে, কখন মরে যায় তার ঠিক নেই। দাদুর কথা শুনে বর্ষা কান্না ভেজা কণ্ঠ নিয়ে বলল, দাদু তুমি এগুলো কি বলছো? আমি যা বলছি ঠিক বলছি বর্ষা, দেখো আজ হোক বা কাল আমায় তো যেতেই হবে তোমাদের দাদির কাছে। আমার জীবনের শেষ মুহূর্তের একটা ইচ্ছে হলো তোমার আর শুভ্রের বিয়েটা দেখা, তাই আমি চাই তোমরা খুব শীঘ্রই বিয়েটা করে ফেলো। দাদুর কথা শুনে শুভ্রের বাবা বলে উঠল, বাবা তুমি সুস্থ হলে বিয়েটা করিয়ে দেব, আর এমনিতেও আগামী মাসে ওদের বিয়ের তারিখ ঠিক করে নিব, তো তা জানোই। উত্তরে দাদু কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে উঠল, তোমরা বুঝতে পারছো না, আমি বেশি দিন থাকবো না তোমাদের সাথে, তাই আমি চাই আগামী 2 সপ্তাহের মধ্যে ওদের বিয়েটা দিতে। দাদুর কথা শুনে বর্ষা শুভ্র দুজনের চোখ বড় বড় করে তাকালো একে অপরের দিকে। বর্ষা দাদুর মুখের দিকে তাকিয়ে বলল, দাদু। উত্তরে বর্ষার কথার মাঝেই বলে উঠলেন দাদু, তোমার কথা পরে শুনবো, এখন আমায় বলতে দাও আগে। এতটুকু বর্ষাকে বলে আবারও বলে উঠল শুভ্রের দাদু, তোমরা কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? উত্তরে বর্ষার বাবা আর শুভ্রের বাবা দুজন কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে উঠল, ঠিক আছে আপনি যা চাইবেন তাই হবে। উত্তরে মুচকি হাসল শুভ্রের দাদু। আর বর্ষা শুভ্র দুজনে প্রায় হতাশ হয়ে তাকিয়ে রইল একে অপরের দিকে। আর শুভ্র তো মনে মনে ভেবেই নিয়েছে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাবে, তারপরও বর্ষাকে বিয়ে করবে না সে। আজ শুভ্র আর বর্ষার বিয়ে। পুরো বাড়ি জুড়ে যেন বিয়ের ধুম পড়ে গেছে। চারদিকে গান বাজনার সাথে অনেক মানুষের আলাপন। যদিও 2 সপ্তাহের মধ্যে খুব বেশি ঝাঁকজমক করে বিয়েটা দিতে পারেনি কেউ, তারপরও সাধারণের মধ্যে অনেকটা উচ্ছ্বাসিত পরিবেশ হয়েছে এখন। বাড়ি ভর্তি করা লোকজনের আনাগোনা, সাথে বাচ্চাদের হই হুল্লোড়, সব কিছুতে যেন এক অন্যরকম আনন্দকর মুহূর্ত। কিন্তু এই আনন্দকর মুহূর্তটাকে উপভোগ করতে পারছে না শুভ্র। সে তো এসবের ভিড়ে নিজেকে আড়াল করে বাড়ির ছাদে বরবেশে এক কোণায় দাঁড়িয়ে আছে চুপচাপ। মন মেজাজ খুবই খারাপ তার। দাদুর উপর ভীষণ রাগ হচ্ছে শুভ্রের। বিয়ের আসর ছেড়ে পালিয়ে যেতে খুবই ইচ্ছে করছে তার, আবার ভাবছে ফ্যামিলির সম্মানও তো আছে। কিন্তু বর্ষার নামটা মাথায় আসলেই তো রাগ আসে তার। কী করে সারা জীবন কাটাবে সে বর্ষার সাথে? আকাশপানে তাকে দীর্ঘ শ্বাস ফেলল শুভ্র। এমন সময় শুভ্রের বন্ধু অনেক দৌড়ে এসে দাঁড়ালো শুভ্রের পাশ দিয়ে, তারপর বলল, কী রে দোস্ত, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? নিচে চল, তোকে ডাকছে সবাই। আর কিছুক্ষণের মধ্যেই তোর আর বর্ষার বিয়ের কোথায় আনন্দ করবি তা না, এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস, বিয়ে টিয়ে করার ইচ্ছে নেই নাকি? বলে হেসে ফেলল অনিক। অনিকের হাসি দেখে খুব সিরিয়াসভাবে বলল শুভ্র, আমার সত্যি এই বিয়ে করার ইচ্ছে নেই। শুভ্রের কথাটাকে খুব বেশি পাত্তা না দিয়ে হেসে বলল অনিক, আমার সাথে মজা নিচ্ছিস নাকি? অনিকের কথা শুনে বিরক্ত প্রকাশ করে গম্ভীর কণ্ঠ নিয়ে বলল শুভ্র, তোর কি আমাকে জোকার মনে হচ্ছে অনিক? শুভ্রের এবারের কথা শুনে অনিক বেশ সিরিয়াসভাবেই বলল, তুই কি সত্যি এই বিয়েটা করতে চাস না শুভ্র? না, আমার ইচ্ছে করছে আমি এখনই এখান থেকে পালিয়ে লন্ডনে ফিরে যাই। শুভ্রের এবারের কথা শুনে অনেক যেন সত্যিই অবাক। তার মানে শুভ্র সব সিরিয়াসভাবেই বলছে? অনেক হতাশা ভরা কণ্ঠ নিয়ে বলল, এভাবে বলছিস কেন? তোর কি বর্ষাকে পছন্দ নয়? না, আমার বর্ষাকে ভালো লাগে না, কোনো কালেই লাগেনি, আর আমার মনে হয় না সামনের দিনগুলোতে আমার ভালো লাগবে। এভাবে বলছিস কেন? তুই বুঝতেই পারছিস না আমি চাই না আমাদের বিয়েটা হোক। আমার বর্ষাকে পছন্দ নয়, এই ছোট্ট বিষয়টা তোরা কেন বুঝতে পারছিস না? শুভ্রের কথা শুনে বিষণ্ণ মাখা কণ্ঠ নিয়ে বলল অনিক, এভাবে বলিস না, দেখবি বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আর বর্ষা খুব ভালো মেয়ে। আমি বলিনি বর্ষা ভালো না, বর্ষা যথেষ্ট ভালো, কিন্তু আমার ওকে ভালো লাগে না। এই কথাগুলো বাড়ির সবাইকে কেন জানাসনি? জানাতে চেয়েছিলাম তো, বর্ষার সাথেও কথা হয়েছিল, কিন্তু হুট করে দাদুর এই অসুস্থতাই সব কিছু পাল্টে দিল। উত্তরে শুভ্রের কাঁধে হাত দিয়ে বলল অনিক,
টেনশন নিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। পৃথিবীতে কত মানুষ আছে যারা বিয়ের আগ পর্যন্ত তার জীবনসঙ্গীর মুখটাও ঠিকভাবে দেখেনি। আমার মা বাবাই তো বিয়ের আগে নাকি তারা একে অপরকে চিনত না, জানতো না, কিন্তু দেখ বিয়ের কত বছর হয়ে গেল, তারা এখনও একসাথে আছে। আসলে সবই হলো ভাগ্য। আল্লাহ যার ভাগ্যে যা লিখেছে তাই হবে। তোর জন্য হয়তো বর্ষাকে বানানো হয়েছে, কিন্তু আমি তো চাই না বর্ষাকে। কে বলতে পারে এই বর্ষায় একদিন তোর জীবনে সবটা হয়ে যাবে। আর তুই তো ধরতে গেলে বর্ষাকে ঠিক চিনিসও না। এত বছর বিদেশে ছিলি, সেইভাবে তো দেখিসনি মনে হয়। বর্ষা খুব ভালো মেয়ে, সুব্রতকে খুব ভালো রাখবে দেখিস। এতই যখন ভালো ভালো করছিস, তাহলে বিয়েটা তুই কেন করছিস না? শুভ্রর কথা শুনে ভাবাচাকা খেয়ে যায় অনেক। হালকা হেসেই বলে, তুই না থাকলে ঠিকই করতাম। অনেকের ঠাট্টা ছলটাকে সিরিয়াসলি নিয়ে বলল শুভ্র, আমায় একটা হেল্প করবি কি? আমি আজ আর এক্ষুনি বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাব, আর আমার বদলে তুই বর্ষাকে বিয়ে করবি। শুভ্রের কথা শুনে অনেক চোখ বড় বড় করে বলল, তোর কি মাথা ঠিক আছে শুভ্র? প্লিজ দোস্ত, আমায় একটু হেল্প কর না। আমি পারবো না বর্ষার সাথে থাকতে। তুই কি পাগল হয়েছিস? বাড়ি ভর্তি লোকজন, আর দাদু ভীষণ কষ্ট পাবেন শুভ্র। এই মুহূর্তে আমি দাদুকে নিয়ে ভাবতে চাই না অনেক। তুই শুধু বল তুই এই বিয়েটা করতে রাজি। তুই বুঝতে পারছিস না শুভ্র, এটা অন্যায়। উত্তরে অনেকের হাত ধরে মিনতি সুরে বলল শুভ্র, আমি ন্যায় অন্যায় বুঝতে চাই না অনেক। তুই শুধু ওকে বিয়ে করে নে প্লিজ। এমনটা হয় না শুভ্র। কেন হয় না? তুই তো বললি বর্ষাকে তোর ভালো লাগে, তাহলে বিয়েটা করলে প্রবলেম কোথায়? আমি এমনটা কখন বললাম? আমি শুধু বলেছি বর্ষা খুব ভালো মেয়ে। ওই একই হলো। প্লিজ করে নে না বিয়েটা, তাহলে আমি বেঁচে যাই। কিন্তু শুভ্র। কোনো কিন্তু নেই। এমন তো কত গল্পই হয়, বিয়ের আসর ছেড়ে বউ পালিয়ে যায় আর কনের বন্ধুর সাথে হিরোর বিয়ে হয়। আমাদের গল্পে না হয় উল্টোটা হলো, বর পালিয়ে যাবে আর বরের বন্ধুর সাথে কনের বিয়ে হবে। শুভ্রর কথা শুনে চোখ বড় বড় করে বলল অনিক, তুই কি এতদিন বিদেশ বসে সিরিয়াল দেখতিস, নাকি যে এই গল্পের থিম বলছিস? তোর যা মনে হয়, তবে আপাতত অত শত জানি না দোস্ত। আমি এখনই এই বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাব, আর তুই আমার হয়ে বর্ষাকে বিয়ে করে নিবি। জানি এতে হয়তো আমার ফ্যামিলির সবাই আমার উপর রেগে যাবে, যেটা একসময় চলেও যাবে। লাগলে আগামী 10 বছরে দেশেই ফিরবো না, কিন্তু এই বিয়েটা হয়ে গেলে আমার বর্ষার দুজনের জীবনে নষ্ট হয়ে যাবে অনেক। তোর কথা আমি বুঝতে পারছি শুভ্র, কিন্তু তুই যেমনটা চাইছিস এটা ঠিক না। ঠিক বেঠিক কিছু বুঝতে চাই না আমি। তুই শুধু আমায় বল, আমি চলে গেলে তুই সবটা সামলে নিয়ে বর্ষাকে বিয়ে করে নিবি। উত্তরে হতাশা ভরা চোখ নিয়ে শুধু তাকিয়ে রইল অনেক শুভ্রের মুখের দিকে। কী করবে না করবে সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তার। এমনটা নয় সে বর্ষাকে পছন্দ করে না, কিন্তু বিয়ে করার কথা এমনটা সে কখনোই ভাবেনি। কনে বেশে আয়নার সামনে বসে আছে বর্ষা। তার পাশে পার্লারের মেয়েরা তাকে সাজাতে ব্যস্ত, যদিও প্রায় সাজগোজ শেষ তার। এই 2 সপ্তাহে বাড়ির সবাইকে এই বিয়েটা না করার কথা বলতে চেয়েছিল বর্ষা, কিন্তু দাদুর আবদারের কথা মনে পড়তে আর কিছু বলতে পারেনি সে। তবে মনে মনে যতটা না খুশি খুশি লাগছে বর্ষার, তার থেকেও বেশি কষ্ট হচ্ছে এই মুহূর্তে। শুভ্রকে সে ভালোবাসে, হয়তো মুখ ফুটে কখনো বলেনি বা বলার সুযোগ পায়নি। ছোটবেলা থেকেই সে জানতো তার শুভ্রের বিয়ের কথা, যদিও তখন সে এই বিয়ে, স্বামী, সংসার কি কিছুই বুঝতো না। তবে যবে থেকে বুঝতে পেরেছে বিয়ে, স্বামী, সংসার, ভালোবাসা জিনিসটা আসলে কি, তখন থেকেই একটু একটু করে শুভ্রের জন্য অনুভূতি জমিয়েছে সে। ভালোবাসতে শুরু করেছে। এমনিতেও শুভ্রকে তার ছোটবেলা থেকেই ভালো লাগতো, কিন্তু সেসব ভাবলে এখন খারাপ লাগে বর্ষার। কারণ সে শুভ্রকে ভালোবাসলেও শুভ্র তাকে ভালোবাসেনি, আর তাকে হয়তো শুভ্র কখনোই ভালোবাসবে না। তাহলে মাঝখানে এই বিয়েটা কেন? যদিও মনে মনে খুশিও হয়েছে বর্ষা বিয়েটা হচ্ছে বলে। এমনটাও তো হতে পারে বিয়ের পর শুভ্রের মন ঘুরে যাবে আর তাকে খুব করে ভালোবাসবে। এমন তো কতই মানুষই থাকে যারা বিয়ের সময় বউকে ভালোবাসে না, কিন্তু বিয়ের পর সময়ের সাথে সাথে সত্যিকার অর্থে খুব করে ভালোবেসে ফেলে তার জীবনসঙ্গীকে। দীর্ঘ নিঃশ্বাস ফেলল বর্ষা। মনটা একদমই ভালো নেই তার। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে সব কিছু। শুভ্রকে আদৌ তাকে কোনোদিন ভালোবাসবে? আবার মনে হয় শেষ পর্যন্ত বিয়েটা হবে তো। কেমন যেন ভয় ভয় লাগছে বর্ষার। অস্থিরতা ফিল হচ্ছে খুব। এমন সময় হতভম্ব হয়ে তার রুমে ঢুকলো অনেক। কিছুটা অস্থিরতা নিয়েই বলল সে, তোমার সাথে কিছু কথা ছিল বর্ষা। হুট করে অনেকের ভয়ে শুনে হালকা চমকে উঠল বর্ষা। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বলল বর্ষা, জি বলুন ভাইয়া। উত্তরে পার্লারের মেয়েগুলো দিকে তাকিয়ে বলল, আমি তোমার সাথে একা কিছু কথা বলতে চাই বর্ষা। অনেকের কথা কিছুটা অবাক হয়ে বলল বর্ষা। ও, এতটুকু বলে পার্লারের মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল সে, আমার শ্বাসটা কি কমপ্লিট হয়ে গেছে আপুরা? উত্তরে তারাও বলল, আমরা বাইরে যাচ্ছি, আপনারা কথা বলুন। এতটুকু বলে তারাও একে একে বেরিয়ে যেতে লাগলো রুম থেকে। বর্ষা ও পার্লারের মেয়েগুলোকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেল অনেকের কাছে। তারপর বলল, জি এখন বলুন ভাইয়া, কি বলবেন আপনি?
বর্ষার কথা শুনে অনেক কিছুটা অস্থিরতা নিয়ে বলল, আসলে হয়েছে কি বর্ষা? জি ভাইয়া বলুন, কি হয়েছে? দাদু কি আবার অসুস্থ হয়ে পড়েছে? না, তেমন কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হলো শুভ্র। সঙ্গে সঙ্গে চিন্তিত কণ্ঠ নিয়ে বলল বর্ষা। কি হয়েছে শুভ্রের? আসলে শুভ্র চলে গেছে বর্ষা। অনেকের কথা শুনে বর্ষা অবাক হয়ে বলল, চলে গেছে মানে? কোথায় গেছে? উত্তরে মাথা নিচু করে সব ঘটনার কথা খুলে বলল অনেক। শুধু তাকে যে বিয়েটা করতে বলেছে এটা বাদে। সব শুনে বর্ষার চোখ ছলছল করতে শুরু করলো। সে ভাবেনি শুভ্র এইভাবে বিয়ের আসর ছেড়ে চলে যাবে। অনেক আরও কিছু বলতে যাবে তার আগেই সেখানে উপস্থিত হলো বর্ষার মা। মেয়ের দিকে এগিয়ে এসে বললেন, উনি তোর কি হয়েছে এতটুকু বলে ভেতরে অনেককে দেখে বেশ অবাক হয়ে বলল বর্ষার মা, অনেক তুমি এখানে? উত্তরে কিছুটা আমতা আমতা করে বলল অনেক, হয়েছে কি আন্টি, শুভ্র বর্ষার একটা পিক তুলতে বলেছিল, তাই আর কি একটা পিক তুলতে এসেছিলাম। অনেকের কথা কিছু বর্ষার মা হেসে ফেলল। তারপর বলল, ও কিন্তু ওকে যে নিচে ডাকছে, আচ্ছা তাড়াতাড়ি ওর একটা পিক তুলে নাও, তারপর আমি ওকে নিয়ে যাব। উত্তরে অনেকেও আর উপায় না পেয়ে বর্ষার একটা ছবি তুলে বলল, হয়ে গেছে আন্টি, আমি এক্ষুনি শুভ্রকে পাঠিয়ে দিচ্ছি। অনেকের কথা শুনে বর্ষার মাও বলে উঠল, ঠিক আছে ঠিক আছে, চল বর্ষা। এতটুকু বলে বর্ষার হাত ধরে নিয়ে যেতে লাগলো বর্ষার মা। আর অনেক জাস্ট হতাশা ভরা চোখ নিয়ে তাকিয়ে রইল বর্ষার মুখের দিকে। আর বর্ষাও তাকালো অনেকের মুখের দিকে। বুকের ভিতর হাহাকার শুরু হয়ে গেছে তার। এবার কি হবে? বাড়ি ভর্তি লোকজন, দাদুর সম্মান, মা বাবার সম্মান, কিভাবে কি সামলাবে সে? এক বুক অভিমান এসে ভর করলো বর্ষার মনে। বুক ভরা অভিযোগ নিয়ে মনে মনে বলল বর্ষা, এটা কি করলেন আপনি? এখন আমি কি করব শুভ্র? কিভাবে সামলাবো সবটা? হতভম্ব হয়ে আছে পুরো বিয়ে বাড়ি, কারণ বিয়ের আসরে কনে আসলেও বরের কোনো খবর নেই। চারদিকে মানুষের সমালোচনা কানাঘুষা শুরু হয়ে গেছে অলরেডি। শুভ্রের বাবা, বর্ষার বাবা দুজনে প্রায় অপ্রস্তুত বিয়েটায়। তারা ভাবেনি এভাবে হুট করে বিয়ের আসর ছেড়ে কোথাও চলে যেতে পারে শুভ্র। অনেকবার কলও করা হয়েছে শুভ্রকে, কিন্তু প্রত্যেকবারই সেটা বন্ধ বলছে বারংবার। সবাই বেশ চিন্তিত বিষয়টায়, হুট করে কোথায় চলে গেল শুভ্র? আর গেলই যখন, বলে কেন গেল না? অন্যদিকে বিয়ের আসরে চুপচাপ বসে আছে বর্ষা। সবার এমন কানাঘুষা সমালোচনা শুনে ভীষণভাবে কান্না পাচ্ছে তার। এতদিন শুভ্রের প্রতি জমা তার সব ভালোবাসাগুলো যেন ঘৃণায় পরিণত হয়েছে। নিজেকে যেন বেহায়া বলে মনে হচ্ছে। কেন সে দাদুর কথা রাখতে গিয়ে ফ্যামিলিটাকে সাথে নিজেকেও এমন সমালোচনার সস্তা পাত্র বানিয়ে ফেলল। ঠাটিয়ে নিজের গালে কয়েকটা থাপ্পড় মারতে পারলে হয়তো খুব ভালো লাগতো। হুট করে বসা থেকে উঠে দাঁড়ালো বর্ষা। অভিমানের ভারী পাহাড় নিয়ে একটু একটু এগিয়ে যেতে লাগলো সে দাদুর কাছে। তার থেকে কয়েক কদম দূরে একটা চেয়ারে বসে আছেন উনি। চোখে মুখে বিস্ময়ের ছাপ তার। বর্ষা দাদুর দিকে এগিয়ে গিয়ে চুপটি করে বসলো দাদুর পাশ দিয়ে। তারপর বলল, দাদু ভাই। হুট করেই বর্ষার ভয়েসটা কানে আসতে আস্তে আস্তে চোখ তুলে তাকালেন বর্ষার দিকে শুভ্রের দাদু। তারপর বললেন, বলো দাদু ভাই। জানো তো দাদু, জীবনটা হলো এলোমেলো বার্তা আসার কলিং বেল। কখন যে হুট করে কি বা কে আসবে বোঝাই যায় না। এই যে দেখছো, বিভিন্ন পদের মানুষ বিভিন্ন কথা বলছে। আসলে কি বলো তো, মানুষের রুচিটাই হলো এমন। কেউ কেউ সহজ বিষয়টাকেও জটিল করে নেয়, আবার কেউ কেউ কঠিন বিষয়টাকেও সহজভাবে নেয়। যেমন ধরো, এইখানের মানুষজন কেউ কেউ বলছে আমি বেহায়া, অপয়া, আবার কেউ কেউ শুভ্রকে নিয়েও সমালোচনা করছে। শুভ্র অন্য মেয়ের সাথে পালিয়ে গেছে, নিজের স্বার্থের জন্য ফ্যামিলিকে ছেড়ে গেছে। আবার কেউ কেউ পুরো ফ্যামিলিটাকেই খারাপ ভাবছে। আবার দেখো না, এই এত এত সমালোচনার মাঝে কেউ আবার আমায় নিয়ে চিন্তা করছে আমার ভবিষ্যৎ কেমন হবে। আবার শুভ্রকে বলছে হয়তো এমন কিছু হয়েছে যার জন্য শুভ্রকে বাধ্য হয়ে বিয়ের আসর ছেড়ে যেতে হয়েছে। সবাই মানুষের আনুমানিক ধারণা, কেউ সঠিক জিনিসটা জানে না। তারপরও আপন মনে এক একটা জিনিস ভেবে এক একজন এক এক কথা বলছে। বর্ষার কথার কোনো আগামাথা গোড়া কিছু বুঝতে না পেরে বলে উঠল দাদুভাই, তুমি এসব কি বলছো দাদুভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। উত্তরে নিশ্চুপ সুরে বলে উঠল বর্ষা, বলছি, তবে তুমি আমায় কথা দাও, কথাটা শোনার পর তুমি সবটা সহজভাবেই মেনে নিবে, জটিলতা বানাবে না। আগে কথাটা কি সেটা তো বলবে। তুমি কি জানো শুভ্র কোথায় গেছে? উত্তরে নিজের মাথাকে উপর নিচ করে নাড়িয়ে সমর্থন জানালো বর্ষা। বর্ষার কথা শুনে দাদুভাই সহ বাকি সবাই অবাক হলো। বর্ষার মা তো এগিয়ে এসে বলল, তুই জানিস শুভ্র কোথায় গেছে? মায়ের কথা শুনে বর্ষা ও মায়ের দিকে এক পলক তাকিয়ে দাদুর হাত ধরে বলল, জানি। বর্ষার কথা শুনে দাদুভাই বেশ খানিকটা অবাক হয়ে বললেন, তাহলে বলো কোথায় গেছে শুভ্র? উত্তরে মাথা নিচু করে বলল, বলছি। বর্ষার কথা শুনে সবাই বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে রইল বর্ষার দিকে। তারা তো অবাক হচ্ছে এটা ভেবে শুভ্র বর্ষাকে বলে গেছে কোথায় গেছে। কিন্তু বর্ষা তাদের এখনো কিছু বলল না কেন? বর্ষাকে চুপ থাকতে দেখে দাদুভাই আবারও বলে উঠল, কি হলো দাদুভাই, তুমি বলছো না কেন শুভ্র কোথায় গেছে?
দাদুর কথা শুনে দীর্ঘ শ্বাস ফেলে নিশ্চুপেই বলে উঠল বর্ষা। আসলে হয়েছে কি দাদু? আর কিছু বলার আগেই সেখানে উপস্থিত হলো শুভ্র। সবাইকে উদ্দেশ্য করেই বলল সে, কিছু হয়নি দাদুভাই, এই তো আমি চলে এসেছি। সঙ্গে সঙ্গে বর্ষা অবাক চোখে তাকালো শুভ্রের দিকে। বর্ষার সাথে সাথে বাকি সবাইও তাকালো শুভ্রের মুখের দিকে। শুভ্রের বাবা তো চটজলদি এগিয়ে গেল শুভ্রের দিকে, তারপর বলল, কোথায় গিয়েছিলে তুমি কাউকে কিছু না বলে? উত্তরে মাথা নিচু করে বলল শুভ্র, আমি খুব দুঃখিত বাবা, আসলে আমার এক বন্ধু আসার পথে অ্যাক্সিডেন্ট করে ওকে দেখতে গিয়েছিলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসতে পারবো, কিন্তু এত লেট হয়ে যাবে বুঝতে পারিনি। আই এম সরি বাবা। শুভ্রের কথা শুনে বিস্মিত হয়ে বলল শুভ্রের বাবা, একটা ফোন তো করতে পারতে। বাবার কথা শুনে পকেট থেকে নিজের ভাঙাচোরা ফোনটা দেখিয়ে বলল, রাস্তায় পড়ে ভেঙে গেছে বাবা, তাই আর কি। শুভ্রের কথা আর মোবাইলটার অবস্থা দেখে শুভ্রের বাবাও আর কিছু বলতে পারল না। কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, ঠিক আছে চলো এখন। সেই কখন থেকে বর্ষা তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। উত্তরে মৃদু হাসল শুভ্র। তারপর সে এগিয়ে গেল বর্ষার কাছে। বর্ষা শুধু নির্বিকার হয়ে তাকিয়ে রইল শুভ্রের মুখের দিকে। সে বুঝল না শুভ্র ফিরে কেন আসলো। তাহলে কি সে বিয়ে করতে চায়? কিন্তু কি এমন হলো যে শুভ্র ফিরে আসলো? বর্ষার ইচ্ছে করছে সে নিজে এই বিয়েটা ভেঙে দিক, কিন্তু আশেপাশের লোকজন এতক্ষণ যা যা বলল সেটার প্রতি উত্তর হিসেবে শুভ্রের এখানে আসাটাই হয়তো মুখ্য জবাব। কিন্তু এখন যদি সে বিয়েটা ভেঙে দেয় তাহলে লোকজন আবার তাদের দিকে আঙ্গুল তুলবে। মাঝে মাঝে পরিস্থিতি আমাদের এমন এক জায়গায় দাঁড় করিয়ে রাখে যে আমরা চাইলেও কিছু করতে পারি না। সমালোচনা জিনিসটা এতটাই বাজে যে মাঝে মধ্যে তাদের চুপ করানোর জন্য নিজেকে বেহায়া হতে হয়, নিজের কাছে নিজেকে খুব তুচ্ছ মনে করতে হয়। শুভ্রকে সে ভালোবাসে, তাই বেহায়ার মতো শুভ্র রিজেক্ট করার পরও বিয়েটা সে রাজি হয়েছিল। বিয়ের আসরে এসে বসতে চেয়েছিল তার মন, তাই বিয়ের বেশি সেজেছিল আজ। কিন্তু শুভ্র যা করলো এতে তার মন ভেঙে গেছে পুরোপুরি। এতক্ষণ সে ভালোবাসার জন্য বেহায়া সেজেছিল, আর এখন মানুষের সমালোচনাকে ঠেকাতে বেহায়া হবে আর একবার। বর্ষার মন ভেতর থেকে ভেঙে চুরে গেছে পুরোপুরি। হঠাৎই হাতে কারো স্পর্শ পেতে চমকে উঠল বর্ষা। সাথে নিজের ভাবনা থেকে বেরিয়ে সামনে তাকালো সে। তার সামনেই সাদা পর্দার আড়ালে অপর পাশে বসে আছে শুভ্র। কিছুক্ষণের আগেই মায়ের হাত ধরে দাদুর কাছ থেকে সরে এখানে বসেছে সে। শুভ্রের পাশে বসে আছে কাজী সাহেব, বিয়ে পড়াতে শুরু করেছেন উনি। অতঃপর কবুল বলার মাধ্যমে বিয়ে সম্পন্ন হলো শুভ্র আর বর্ষার। সাথে তারা আবদ্ধ হলো বিয়ে নামক পবিত্র বন্ধনে। বর্ষার মনে অনেক প্রশ্ন। শুভ্র তো চলে গিয়েছিল, তাহলে ফিরে কেন এলো? কি এমন হলো যে তার সুস্থ সবল ফোনটা এভাবে ভেঙে চুরে গেল? কি এমন হয়েছে যার জন্য শুভ্র লন্ডন না গিয়ে ফিরে এসে তাকে বিয়ে করলো? সত্যি কি শুভ্রের বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি অন্য কিছু? প্রশ্নগুলো মাথায় এসে আটকে যাচ্ছে বারংবার। কোথায় পাবে প্রশ্নের উত্তর? শুভ্র কি দেবে তাকে প্রশ্নগুলোর উত্তর? বিষণ্ণ মাখা মুখ নিয়ে তাকালো বর্ষা শুভ্রের মুখপানে। শুভ্রও তাকালো তার পানে। তৎক্ষণাৎ চোখ সরিয়ে ফেলল বর্ষা শুভ্রের ওপর থেকে। কেন যেন এই মুহূর্তে শুভ্রকে দেখতে ইচ্ছে করছে না তার। পুরো ভার্সিটি ঘুরে তন্ন তন্ন করে হিয়াকে খুঁজছে শিফা, কিন্তু পুরো ভার্সিটির কোথাও তাকে খুঁজে পাচ্ছে না সে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো, তাও মেয়েটার কোনো খোঁজ নেই। হিয়া নামক এই মেয়েটা যে হুটহাট কোথায় চলে যায় বুঝতে পারে না শিফা। কয়েক ঘন্টা আগে একবার হাওয়া হয়ে গিয়েছিল, এখন আবার হাওয়া হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছিল শিফা। এমন সময় ভার্সিটির লাইব্রেরির সামনে দিয়ে যেতে গিয়ে হঠাৎই বিকট শব্দ আসলো লাইব্রেরির ভেতর থেকে। তৎক্ষণাৎ কৌতূহলী এগিয়ে গেল শিফা লাইব্রেরির ভেতরে। তারপর যা দেখলো তাতে তার চোখ বড় বড় হয়ে গেল, কারণ তার থেকে কয়েক কদম দূরে কতগুলো এলোমেলোভাবে নিচে পড়ে থাকা বইয়ের মাঝে মাথায় কার্টুন দিয়ে ঢেকে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। শিফা বুঝতে পেরেছে সে যে মেয়েটাকে তন্ন করে খুঁজে চলেছে সেই। কোমরে হাত দিয়ে চটজলদি দৌড়ে এগিয়ে গেল শিফা হিয়ার কাছে। তারপর বলল, এইভাবে বই নিয়ে হাডুডু না খেলে বাসায় বসে একটু পড়তেও তো পারিস। শিফার কথা শোনার সাথে সাথে মুখ থেকে কার্টুনের বড় প্যাকেটটা মাথা থেকে সরালো হিয়া। এলোমেলো চুল, সাথে চোখে ব্যাকাভাবে পরা মোটা ফ্রেমের চশমা, গায়ে পেস্ট কালার জর্জের 3 পিস পরে পুরো পাগল পাগল লাগছে তাকে। হিয়ার এমন অবস্থা দেখে চোখ বড় বড় করে বলল শিফা, এসব কি অবস্থা করেছিস নিজের? উত্তরে নিজের মাথার চুল সাথে চশমাটা ঠিক করতে করতে বলে উঠল, আর বলিস না, একটু উপন্যাস খুঁজতে এসে এমন অবস্থা হয়েছে নিজের। কি? তাহলে বলছি কি ভেবেছিলাম একজন বড়সড় রাইটারের গল্প পড়লে হয়তো মস্তিষ্কটা একটু পরিষ্কার হবে, কিন্তু হলো কি ওই শালার কার্টুনটার জন্য আমার সব গেল। কেন, ওটা কি করেছে? কি করেনি সেটা বল। কার্টুনটাকে বই ভেবে দিয়েছিলাম টান, সাথে সাথে সব বইগুলো এসে পড়লো নিচে, আর কার্টুনটা এসে পড়লো আমার মাথায়। বর্ষার কথা শুনে চোখ বড় বড় করে বলল শিফা, যখন টান দিবি তখন দেখে টান দিবি না?
শিফার কথা শুনে মাথা চুলকাতে চুলকাতে বলে উঠল হিয়া। দেখিয়ে তো দিয়েছিলাম, কিন্তু হলোটা কি দেখতেই তো পাচ্ছিস। প্লিজ দোস্ত, আমায় একটু হেল্প কর না। আমি পারবো না, তুই নির্মল ভাইয়াকে ডাক দে। একদম ঠাটিয়ে একটা দিব। ওই ভিলেনটাকে কেন ডাকতে যাব আমি? এভাবে বলতে পারলি উনি তোকে কত ভালোবাসে বল। ভালোবাসে না ছাই, কালকেও একটা ছেলেকে মেরেছিল জানিস। সেটা তো তোর জন্যই। ওই ছেলে তোর গায়ে টাচ করেছিল বলেই না। ওই ছেলের কোনো দোষ ছিল না। আমি ঠিকভাবে হাঁটতে না পেরে পড়ে যেতে নিয়েছিলাম, তাই ধরেছিল ছেলেটা। কিন্তু সেটা নির্মল ভাইয়াকে কে বোঝাবে? তবে ভাইয়া তো আবার সুস্থ করে দিয়েছিল, তাই না? উত্তরে বিষণ্ণ মাখা মুখ নিয়ে বলল হিয়া। একজন ডাক্তারের কাজ কি? অসুস্থ রোগীকে সুস্থ করা। আর নির্মল ডাক্তার হয়ে কি করে? সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে আবার সুস্থ করে। এটা কোনো কথা? কিন্তু এগুলো সবগুলোই তো তোর জন্য। আমার জন্য মানে? আমি বলেছি এমনটা করতে? বলিসনি ঠিকই, কিন্তু ভালোবাসি বলতে তো পারিস। তোর কি মাথা খারাপ হয়েছে? ওই ভিলেনটাকে আমি ভালোবাসি বলতে যাব? তুই না বললেও ভাইয়া বিয়েটা কিন্তু তোকেই করবে। করতে আসুক না, আমিও বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাব। এতটুকু বলে বেশ বিস্মিত কণ্ঠ নিয়ে বলল, জানিস আজ কি হয়েছিল? উত্তরে খুব সিরিয়াসভাবে বলল শিফা। কি? বলবো। আগে আমায় এই বইগুলো উঠাতে সাহায্য কর, না হলে বলবো না। ওভাবে তাকালে কিন্তু বলবো না। হিয়ার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল শিফা। তুই আবার আমায় কৌতূহলের কথা রেখে কাজ করাচ্ছিস? উত্তরে দাঁত কালানি হাসি দিয়ে বলল হিয়া। এমন করো কেন? তুই আমার বেষ্টু না? তাড়াতাড়ি চল না, গুছিয়ে ফেলি বইগুলো, না হলে দারোয়ান দাদু ভার্সিটির গেট লাগিয়ে চলে যাবে। হিয়ার কথা শুনে নিরুপায় হয়ে বলল শিফা। ঠিক আছে, চল তাড়াতাড়ি। শিফার কথা শুনে হিয়াও খুশি হয়ে ওর গাল টেনে নিয়ে বলল, আমার মিষ্টি বেষ্টু। হয়েছে হয়েছে, কাজ শেষ হলে কিন্তু কথাটা বলতে হবে বলে দিলাম। বলবো বলবো। তোকে বলবো না তো কাকে বলবো বল? ঠিক আছে ঠিক আছে। এতটুকু বলে লাইব্রেরি জুড়ে নিচে পড়ে থাকা বইগুলো গুছাতে ব্যস্ত হয়ে পড়ল হিয়া আর শিফা। প্রায় আধা ঘন্টা পর পুরো কাজ শেষ করে বলল শিফা, এবার তাহলে বল কি হয়েছিল আজ? বলবো, চল যেতে যেতে বলছি। এতটুকু বলে লাইব্রেরি থেকে বের হলো হিয়া আর শিফা। তারপর হাঁটতে হাঁটতে বলে উঠল হিয়া, আজ এয়ারপোর্টে গিয়েছিলাম আমার কাজিন সৈকতকে আনতে। আর তখন বাসর ঘরে চুপচাপ মাথা নিচু করে বসে আছে বর্ষা। মাথায় তার হাজার প্রশ্ন। শুভ্র কেন ফিরে এলো? কি এমন ঘটলো তার সাথে যার কারণে শুভ্র ফিরে আসলো? আর ফোনটাও বা কী করে ভাঙলো শুভ্রের? বর্ষা নিশ্চিত শুভ্রের কোনো বন্ধুরই অ্যাক্সিডেন্ট হয়নি। এটা নিছকে বানানো কথা। তাহলে কি ঘটলো শুভ্রের সাথে যার জন্য শুভ্র লন্ডন না গিয়ে ফিরে এসে তাকে বিয়ে করলো? মাথায় যেন একে একটা প্রশ্নের পাহাড় তৈরি হচ্ছে বর্ষার। এমন সময় দরজা খট করে আওয়াজ আসতেই চমকে উঠল বর্ষা। বর্ষা বুঝতে পেরেছে শুভ্র এসেছে। তবে আপাতত মাথা উঁচু করে শুভ্রকে দেখার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার, তাই চুপচাপ মাথা নিচু করেই বসে রইল বর্ষা। অন্যদিকে দরজা আটকে চুপচাপ এগিয়ে আসতে লাগলো শুভ্র বর্ষার দিকে। প্রথমে বর্ষার দিকে যাওয়ার কথা ভাবলেও পরক্ষণেই মত পাল্টে আলমারির দিকে গেল শুভ্র। তারপর আলমারি খুলে টি শার্ট আর প্যান্ট বের করে চলে যায় সে ওয়াশরুমের দিকে। ড্রেস চেঞ্জ করতে হবে তাকে, এখনো বিয়ের সাজে সজ্জিত সে। শুভ্রের তালবাহানা সবই আরও চোখে দেখেছে বর্ষা, তবে সে বুঝতে পারছে না শুভ্রের কাণ্ড কারখানা। তপ্ত নিঃশ্বাস ছাড়ল বর্ষা। সে বুঝল না তাদের এই ধোঁয়াশা ঘেরা সম্পর্কের রীতি কেমন হবে। কিছুক্ষণের মধ্যেই শুভ্র ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসলো। তারপর নিশ্চুপে এগিয়ে যেতে লাগলো সে বর্ষার কাছে। বর্ষা তখনও এক হাত ঘোমটা টেনে চুপচাপ বসে আছে। শুভ্র বর্ষার পাশে বসে সংক্ষিপ্ত ওয়ার্ডে অপরাধী সুরে বলল, সরি। সঙ্গে সঙ্গে বর্ষা চোখ তুলে ঘোমটা খুলে তাকালো বর্ষা শুভ্রের দিকে। তবে কিছু বলল না। হয়তো শুভ্র যা বলল সব তার মাথার উপর দিয়ে গেছে। বিস্ময় ভরা চোখে বর্ষাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আবারও বলল শুভ্র, আমি জানি বর্ষা, আমি যা করেছি তাতে হয়তো এই সরি শব্দটা খুবই ঠুনকো। আমার জন্য তোমাকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক মানুষ বাজে মন্তব্যের শিকার হয়েছ। সব কিছুর জন্য আমি খুব দুঃখিত বর্ষা। উত্তরে এবারও নিশ্চুপ হয়ে রইল বর্ষা, কিন্তু কিছু বলল না। বর্ষাকে চুপ থাকতে দেখে তপ্ত নিঃশ্বাস ছাড়ল শুভ্র। তারপর বলল, অনেক রাত হয়ে গেছে, এখনও এত ভারী সাজে বসে আছো কেন? যাও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। বলে পাশ ফিরে চুপচাপ বসে রইল শুভ্র। এভাবে 2 মিনিটের নীরবতা কাটিয়ে হঠাৎই বলে উঠল বর্ষা, আপনার সাথে আমার কিছু কথা আছে শুভ্র। এতক্ষণ পর বর্ষার মুখে ভয়ে শুনে বিস্মিত ভরা চোখে শুভ্র তাকালো শুধু বর্ষার দিকে। বর্ষা তখন চুপচাপ বসেছিল মাথা নিচু করে। শুভ্রের দিকে না তাকিয়েই কথাটা বলল সে শুভ্রকে। বর্ষার কাজে শুভ্র কিছুটা হতাশা নিয়েই বলল, তুমি কি আমার দিকে না তাকিয়েই কথা বলবে বর্ষা? এবার বর্ষা তাকালো শুভ্রের মুখের দিকে। তারপর নিশ্চুপই বলল, আপনি তো চলে গিয়েছিলেন, তাহলে ফিরে কেন এলেন শুভ্র? বর্ষার কথা শুনে শুভ্র নীরবেই বলে উঠল, অনেক সময় আমরা যা চাই তাই হবে এমনটা নয়। চাওয়া না পাওয়ার মধ্যে কিছু জিনিস আছে, বর্তমানে তুমি আমার জন্য সেটাই। আর আমি জানি আমরা দুজনেই পরিস্থিতির শিকার। দাদুর মন রাখতেই আমরা এই বিয়েটা করেছি।
তার মানে আপনি দাদুর জন্য ফিরে এসেছেন শুভ্র? উত্তরে দীর্ঘশ্বাস ফেলে বলল শুভ্র। তেমনটাই হবে। তবে কি শুভ্র? শুভ্র আরও কিছু বলবে এমন সময় শুভ্রের ফোনটা বেজে উঠল। শুভ্র একবার ফোন তো একবার বর্ষার দিকে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর বলল, বাকি কথা পরে হবে বর্ষা, তুমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। এতটুকু বলে ফোনটা তুলে চলে যায় শুভ্র বেলকনিতে। আর বর্ষা নিরালায় তাকিয়ে থাকে শুভ্রের যাওয়ার পানে। এমন এক মুহূর্তে কেউ শুভ্রকে ফোন করবে, এটা সত্যি খুব বিস্মিত বিষয় হয়ে দাঁড়ালো বর্ষার জন্য। প্রায় আধা ঘন্টা পর শুভ্র কথা বলা শেষ করে বেলকনি থেকে আসলো ভিতরে। ততক্ষণে বর্ষার ড্রেস পাল্টে সুন্দর একটা শাড়ি পরে ঘুমিয়ে পড়েছে নীরবে। শুভ্র এক পলক তাকালো বর্ষার মুখের দিকে, তারপর বলল, জানো তো, আমরা অনেক সময় যা চাই তা যেমন পাই না, তেমনি অনেক সময় চাওয়ার জিনিসের চেয়েও অতি মূল্যবান কিছু পাই। এতটুকু বলে তপ্ত নিঃশ্বাস ফেলে রুমের লাইট অফ করে সোফায় শুয়ে পড়ল শুভ্র। সে জানে না তার আগামী দিনগুলো কেমন হবে। আদৌ কি সে মানিয়ে নিতে পারবে বর্ষাকে? সত্যিই তো, প্রত্যেকবার মেয়েদেরই কেন মানিয়ে নিতে হবে? ছেলেদের কেন নয়? মাঝে মাঝে ছেলেদেরও মানিয়ে নেওয়া উচিত। গভীর রাত, ঘড়ির কাঁটায় প্রায় 2টো ছাড়িয়ে গেছে। এমন সময় আচমকা চোখ খুলে ফেলল বর্ষা। মাথার ভিতর অগোছালো কথা আর ঘুরপাক খাচ্ছে খুব। শুভ্রের কাণ্ড কারখানা যেন বোঝা বড় দায় হয়ে দাঁড়িয়েছে তার জন্য। কি বলছে না বলছে সবাই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে বর্ষার। দূর আকাশ বেয়ে মৃদু বাতাস আসছে রুমে। তবে আপাতত প্রকৃতির দিকে খুব বেশি নজর দিল না বর্ষা। নিমিষেই চোখ দুটো বুঝিয়ে নিল সে। পরের দিন সকালে সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল বর্ষার। রুমে তখন শুভ্র ছিল না। সোফায় শুভ্রকে না দেখে কিছুটা চিন্তিত মুখ নিয়ে শোয়া থেকে উঠে বসল বর্ষা। পরক্ষণে ওয়াশরুম থেকে শব্দ আসায় বর্ষা বুঝল শুভ্র হয়তো ওয়াশরুমে গেছে। কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ালো বর্ষা। এমন সময় দরজায় নক করল কেউ। বর্ষাও নিজেকে হালকা গুছিয়ে নিয়ে এগিয়ে গেল দরজার কাছে। দরজা খুলতেই শুভ্রের ছোট বোন শুভ্রাকে দেখে বলল সে, গুড মর্নিং। শুভ্রা মুচকি হেসে বলল, গুড কি, বেড পরে বলবো ভাবি, আগে বলো তুমি এখনও তৈরি হওনি কেন? নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এ তো এক্ষুনি আসছে শুভ্রা। ঠিক আছে ভাবি, তাড়াতাড়ি এসো। ভাইয়া কই? তোমার ভাইয়া ওয়াশরুমে গেছে। ঠিক আছে, ভাইয়াকে নিয়ে তাড়াতাড়ি এসো ভাবি। উত্তরে কিছু বলার আগেই শুভ্রা চলে যায়। বর্ষাও বেশি কিছু না বলে দরজা আটকে দেয় আবার। এমন সময় পিছন থেকে শুভ্র বলে উঠল, কে এসেছিল? আচমকা শুভ্রের কণ্ঠ কানে আসতেই হকচকিয়ে উঠল বর্ষা। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল সে, শুভ্রা আপনার আর আমায় তাড়াতাড়ি নিচে যেতে বলেছে। প্রত্যুত্তরে শুভ্র শুধু একটা ক্ষুদ্র শব্দই ব্যবহার করে বলে, ও। শুভ্রের কথার প্রতি উত্তর হিসেবে বর্ষাও নিরিবিলি শব্দে বলে, হুম। ভার্সিটির লাইব্রেরির একদম শেষ বেঞ্চের কর্নার সিটে চুপচাপ বসে আছে হিয়া। চোখে মুখে বিস্ময়ের ছাপ তার। যদিও বইয়ের পাতায় মুখ লুকিয়ে আছে সে। তারপর বিরক্ত লাগছে, কেমন যেন সব কিছু ধূসর মিশ্রিত ধোঁয়াশা লাগছে আশপাশ। হিয়া বই ছেড়ে ডায়েরিতে হাত দিল। তারপর নিজের অজান্তেই কিছু অগোছালো শব্দকে গুছিয়ে লিখতে শুরু করলো সে। এমন সময় হাতে গোনা 5-6টা ছেলের সাথে কালো শার্ট, কালো জিন্স, চোখে কালো চশমা, হাতে কালো ওয়াচ পরে পুরো ফিল্মি স্টাইলে হিয়ার দিকে হেঁটে আসছিল নির্মল। চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ তার। নির্মল ঢুকতে লাইব্রেরি জুড়ে থাকা ছেলে মেয়েগুলো পুরো হা হয়ে তাকিয়ে রইল তার দিকে। কিন্তু তাদের দৃষ্টি বেশিক্ষণ আর রাখল না নির্মলের দিকে, কারণ নির্মল একবার বলেছিল তাকে দেখলে বেশিক্ষণ তাকিয়ে থাকা যাবে না কারোরই। নির্মলের কথা মাথায় রেখে পরক্ষণে সবাই চোখ নামিয়ে যে যার কাজে মনোযোগ দিল। এদিকে নির্মল হাঁটতে হাঁটতে একদম এসে বসলো হিয়ার মুখোমুখি চেয়ারে। হিয়ার তখনও দৃষ্টি ছিল ডায়েরির পাতায়। নির্মল হিয়ার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠ নিয়ে বলল, কাল এয়ারপোর্টে তুমি কার সাথে কথা বলছিলে হিয়া? নির্মলের কথাটা কান পর্যন্ত আসলেও সেটার উত্তর দেওয়ার জন্য কোনো প্রয়োজন মনে করল না হিয়া। সে তার মতো চুপচাপ ডায়েরির পাতায় কিছু লিখতে ব্যস্ত ছিল। হিয়ার এমন চুপচাপ জিনিসপত্র একদমই সহ্য হয় না নির্মলের। তারপরও বরাবরই এই মেয়েটা অসহ্যকর যন্ত্রণা দেয় তাকে। নির্মল নিজের রাগটাকে যথাসম্ভব কন্ট্রোল করে আবারও বলে উঠল, কি হলো, তুমি কথা বলছো না কেন? কার সাথে কথা বলেছিলে তুমি? এবারও নিশ্চুপ হিয়া। এবার যেন নিজের সহ্যের সীমা অতিক্রম করছে হিয়া। নির্মল প্রচণ্ড রাগ নিয়ে বলল, তুমি কি ভেবেছ তুমি কিছু না বললে আমি জানতে পারবো না হিয়া? আই প্রমিস, জাস্ট 2 দিনের মধ্যে ছেলেটাকে খুঁজে বের করে ওর রক্তাক্ত দেহটাকে তোমার সামনে হাজির করব আমি। এবার না চাইলেও যেন চুপ থাকতে পারল না হিয়া। ডায়েরির পাতা থেকে কলম আর চোখ দুটোটাকেই সরিয়ে বলল সে, আপনি নিজেকে কি ভাবুন বলুন তো? প্রথমত এমনটা নয় আমি যে ছেলের সাথেই কথা বলবো সেই ছেলেই আমার প্রেমিক হবে। আর দ্বিতীয়ত আপনি কি মনে করেন কোনো ছেলেকে মেরে তার নিথর দেহ আমার সামনে আসলেই আমি আপনাকে ভালোবাসি বলে ফেলবো? দেখুন, এসব চিন্তাধারা মাথা থেকে বের করুন। এতটুকু বলে বসা থেকে উঠে দাঁড়ালো হিয়া। তারপর নিজের ব্যাগ, ডায়েরি আর কলমটাকে হাতে নিয়ে বলল, কাল যে ছেলের সাথে আমি কথা বলেছি সে আমার কেউ ছিল না।
আর তার থেকেও বড় কথা সে বিবাহিত। আশা করি আপনার জন্য ওই ছেলের বায়োডাটার ইনফরমেশন হিসেবে এর চেয়ে বেশি কিছু জানার প্রয়োজন পড়বে না। এতটুকু বলে তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো হিয়া, আর নির্মল নিশ্চুপে শুধু তাকিয়ে রইল হিয়ার যাওয়ার পানে। ব্রেকফাস্টের টেবিলে বর্ষা বাদে গোল হয়ে বসে আছে সবাই। একমাত্র কাঁটা চামচের শব্দ ব্যতীত তেমন কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। শুভ্রের বাবা মা, দাদু, শুভ্রা সবাই চুপচাপ খাওয়ায় ব্যস্ত। যদিও তারা বর্ষার অপেক্ষা করছিল অনেকক্ষণ, কিন্তু শুভ্র বারণ করে নিজেদের খাওয়ার কাজে মগ্ন হন সকলেই। তাদের পাশে রাহেলা নামক এক মহিলা খাবার সার্ভ করছেন। উনি এবাড়ির পুরনো একজন কাজের লোক, যদিও উনি কাজের লোকের চেয়ে পরিবারের একজন সদস্যের মর্যাদাই বেশি পান। এমন সময় সিঁড়ি বেয়ে একটা লাল টুকটুকে শাড়ি পরে নিচে নামলো বর্ষা। এই শাড়িটার জন্য যা দেরি হলো তার। এতটা দেরি হওয়ার জন্য বেশ সংকোচতা ফিল হচ্ছিল ভেতরে ভেতরে। বর্ষাকে আসতে দেখে শুভ্রা বলে উঠল, ওই তো বর্ষা ভাবি চলে এসেছে। সাথে সাথে সবাই তাকালো বর্ষার দিকে। শুভ্রা এক পলক তাকিয়ে তৎক্ষণাৎ চোখ সরিয়ে খেতে ব্যস্ত হয়ে পড়ল, যেন খাওয়া ব্যতীত আপাতত তার জন্য আর বড়সড় কোনো কাজ নেই। বর্ষা টেবিলের কাজ পর্যন্ত আসতেই শুভ্রের বাবা বলে উঠল, আমার পাশ দিয়ে বসো বৌমা। এই প্রথমবার বর্ষা শুভ্রের বাবার মুখে বৌমা ডাকটা শুনল, বেশ লেগেছে তার। বর্ষা মুচকি হেসে বসল শুভ্রের বাবার পাশে থাকা চেয়ারটাতে। বর্ষা বসতেই রাহেলা খাবার দিতে শুরু করলো বর্ষাকে। কিছুক্ষণে নীরবতার ভর করলো সকলের মাঝে। হঠাৎই সেই নীরবতা কাটিয়ে শুভ্রকে উদ্দেশ্য করে বলে উঠল শুভ্রের বাবা, তোমার লন্ডনে যাওয়ার ফ্লাইট কবে শুভ্র? খাবারের প্রতি বিশেষ মনোযোগ ছিল শুভ্রের। হুট করে বাবার মুখের কথা শুনে খাওয়া বন্ধ করে বাবার মুখের দিকে তাকালো শুভ্র, তারপর বলল, 1 সপ্তাহ পর। শুভ্রের কথা শুনে শুভ্রের বাবা বেশ ভাবনাহীনভাবেই বলে উঠল, তুমি নিশ্চয় জানো এবার তুমি একা নও, তোমার সাথে বর্ষাও যাবে। প্রত্যুত্তরে কিছু বলল না শুভ্র, কারণ সে এটা জানত। শুভ্রকে চুপ থাকতে আবারও প্রশ্ন ছুড়ল শুভ্রের বাবা, এখন তুমি কি বলো? বাবার ফের প্রশ্ন শুনে শুভ্র তার বাকি খাবারগুলো শেষ করে আধো গ্লাস পানি খেয়ে উঠে দাঁড়ালো। তারপর টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, তোমরা তো সব কিছু আগে থেকেই ঠিক করে রেখেছো, তাই নতুন করে আমি আর কি বলবো? তোমাদের যা ভালো মনে হয় তাই করো। যাই হোক, আমি একটু বের হব, আমার কিছু কাজ আছে। এতটুকু বলে বাসা থেকে বেরিয়ে যায় শুভ্র। শুভ্র যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থাকে বর্ষা। বাকি সবাই না বুঝলেও সে বুঝতে পেরেছে। অনেকটা অভিমান নিয়েই কথাগুলো বলল শুভ্র। সকাল থেকে বাড়ির মানুষজন বেশ ব্যস্ত, কারণ কাল শুভ্র আর বর্ষার বৌভাতের অনুষ্ঠান। বৌভাতের অনুষ্ঠানটা বাড়িতে হওয়ায় ব্যস্ততা যেন আরও বেশি সবার। শুভ্রদের আত্মীয় স্বজন আসতে শুরু করেছে অনেকেই। পুরো বাড়ি জুড়েই একটা হট্টগোল ব্যাপার, যদিও এগুলো কাল থেকেই ছিল। শুভ্রদের বাসা থেকে বর্ষাদের বাড়ির দূরত্ব কয়েক মিনিটের জাস্ট। নিজের রুমে চুপচাপ বসে আছে বর্ষা, তার পাশেই শুভ্রা বক বক করে যাচ্ছে। শুভ্রার কথার প্রতি উত্তর হিসেবে জাস্ট হা না এই দুটো শব্দই বেশি ইউজ করছে সে। হঠাৎই বর্ষা বলে উঠল, আচ্ছা শুভ্রা, তোমার ভাইয়ের বিদেশি ফ্রেন্ডরা কেন আসলো না বিয়েতে? এতক্ষণ বর্ষার হা না শব্দ ছেড়ে বড় কথা শুনে শুভ্রা বেশ ভাবনাহীনভাবেই বলে উঠল, আজ আসবে বোধ হয়। আসলে তোমাদের বিয়েটা তো কয়েকদিন আগে হয়ে গেছে, তাই হয়তো তারা আসতে পারেনি। ও ভাইয়া বোধ হয় তাদের আনতেই গেছে। প্রতি উত্তরে তেমন কিছু বলল না বর্ষা। এমন সময় তার ফোনটা বেজে উঠল। উপরে তার বেস্ট ফ্রেন্ড আরোহীর নাম দেখে চোখে মুখে হাসি ফুটল, কিন্তু পরক্ষণে হাসিটাকে দমিয়ে রেখে গম্ভীর কণ্ঠে বলল, ফোন কেন করেছিস তুই? বর্ষার কথা শুনে অপর পাশে আরোহী বলে উঠল, লে খুকি, যেখানে রাগ আমার করার কথা সেখানে তুই করছিস কেন? মানে আবার কি? বিয়ের ডেটের 2 সপ্তাহের আগেই বিয়ে সেরে ফেলেছিস, আবার রাগ দেখাচ্ছিস? তোকে তো আগেই বলেছি, কচু বলেছিস। যাই হোক, পিছন ফের। কি বলছি, পিছন ঘুর। সাথে সাথে পেছনে ফিরে তাকালো বর্ষা। সত্যি সত্যি পেছনে তার প্রবাসী বেস্ট ফ্রেন্ডকে দেখে চোখে মুখে হাসি ফুটে উঠল তার। তৎক্ষণাৎ খুশি হয়ে একবার সুব্রত একবার আরোহীর দিকে তাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল সে আরোহীকে। তারপর কান্না ভিজা কণ্ঠ নিয়ে বলল সে, কেমন আছিস দোস্ত? কতদিন পর তোকে দেখলাম। আমি ভালো, আর তুই? ভালো। পরন্ত বিকেল বেলা ঢাকার উত্তরার আনাচে কানাচে বিভিন্ন বইয়ের দোকানে ঘুরে ঘুরে দেখছে হিয়া। মাথা মন সব কিছু নিস্তেজ প্রায় তার। কোনো এক সাহিত্যের খোঁজে নাজেহাল অবস্থা তার। বিকেল হওয়া সত্ত্বেও প্রচণ্ড গরমে মাথা মন প্রায় ক্লান্ত তার। কিছুটা হতাশ হয়ে বইয়ের দোকান থেকে নামল হিয়া। ব্যস্ত শহর জুড়ে চলছে সাই সাই সব গাড়ি। হিয়া তার ক্লান্ত মাখা মুখটা নিয়ে হাঁটা ধরল হাতের ডান দিকের রাস্তা দিয়ে। হয়তো বইয়ের খোঁজের জন্য তাকে কুরিয়ার সার্ভিস অর্থাৎ অনলাইন ব্যবহার করতে হবে। শুধু শুধু সারা বিকেল জুড়ে হাঁটল এদিক সেদিক। মুখ জুড়ে থাকা ঘামগুলো নিমিষেই ওড়না দিয়ে মুছে ফেলল সে। এই মুহূর্তে বৃষ্টি নামলে হয়তো মন্দ হতো না খুব, কিন্তু আকাশটা আজ বড্ড পরিষ্কার, মনে হয় না আজ আর বৃষ্টি নামবে। আনমনে আকাশ পথে তাকিয়ে এগিয়ে চলল হিয়া ব্যস্তশীল রাস্তা পেরিয়ে।
তৃষ্ণা পেয়েছে খুব, কিন্তু আশেপাশে তেমন কোনো চায়ের দোকান দেখছে না সে। যাও আছে তাও তার অপোজিট রাস্তায়, সেখানে যেতে হলে তাকে মাঝ রাস্তার এই গাড়িগুলো টপকাতে হবে। কিন্তু এই মুহূর্তে রাস্তা পারাপার হতে মোটেও মন চাইছে না তার। একবার পার হলে দ্বিতীয়বার ঘুরে আবারও আসতে হবে তাকে। শেষমেশ নিরুপায় হয়ে ক্লান্ত শরীর আর মন নিয়ে হাঁটা শুরু করলো সে। কয়েক কদম যেতে হঠাৎই পেছন থেকে একটা পিচ্চি ছেলে এসে ওড়না ধরে টান দিল হিয়ার। গলা টান অনুভব হতে তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ল সে। ওখানে পেছন ফিরে পিচ্চি একটা ছেলেকে দেখে নিচে বসে বলল, হিয়া কিছু বলবে আমায়? উত্তরে ছেলেটিও মাথা নাড়িয়ে হা সমর্থন দিল, যার অর্থ হ্যাঁ সে কিছু বলবে। ছেলেটি মাথা নাড়ানো দেখে হিয়া তার চোখে চশমাটা হাত দিয়ে ঠিক করে বলল, বলো। সাথে সাথে পেছন থেকে একসাথে এক বোতল ঠান্ডা পানি আর অন্য হাতে একটা গোলাপ আর চিরকুট এগিয়ে দিল হিয়ার পানে। ছেলেটির কাজে হিয়া অবাক হয়েই ওগুলো হাতে নিল। পরক্ষণেই পাল্টা কিছু বলতে যাবে তার আগেই পিচ্চি ছেলেটি দৌড়ে হাওয়া হয়ে গেল মুহূর্তেই। হিয়া বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর চিরকুটটা খুলল সে, যেখানে লেখা, এত আলসে কে তুমি? জানো না তৃষ্ণা পেলে পানি খেতে হয়? সব সময় সাহিত্যের পিছনে ছুটলেই হবে নাকি মিস ঔপন্যাসিকা? মাঝে মধ্যে কাল্পনিকতা থেকে বেরিয়ে বাস্তবেও মুখ লুকাতে হয় প্রিয়দর্শিনী। হিয়া বেশ অবাক হলো চিরকুটটা পড়ে। সে যে সাহিত্যের পেছনে ছুটছিল এটা কি করে বুঝলো এই চিরকুটের মালিক? অবাক হয়ে বলল সে, স্ট্রেঞ্জ বলে পেছন ফিরে তাকালো কয়েকবার, বাট আশেপাশে তেমন কাউকে চোখে পড়ল না তার। পরক্ষণে বেশি কিছু ভাবল না আর এগিয়ে গেল নিজের গন্তব্যের দিকে। চেয়েছিল ফুলটা ফেলে দিতে, কিন্তু ফুলটা এতটাই সুন্দর যে না চাইলেও সেটাকে নিয়েই এগিয়ে গেল সে। আপনা আপনি ঠোঁটে হাসি ফুটল তার। অন্যদিক থেকে বেশ খানিকটা দূরে হিয়া হাসি মাখা মুখ দেখে নিশ্চুপে হাসল কেউ। হয়তো এতক্ষণ হিয়ার এই হাসি মাখা মুখটা দেখার জন্যই ব্যাকুলভাবে অপেক্ষা করছিল সে। পরের দিন খুব ধুমধাম করেই বৌভাতের অনুষ্ঠান পালন করা হলো শুভ্র আর বর্ষার। শুভ্রের কয়েকজন বিদেশি ফ্রেন্ডরাও সামিল ছিল তাতে, যদিও তাতে বর্ষার কোনো ক্ষোভ ছিল না। বর্ষার সাথে হাই হ্যালো ব্যতীত তেমন কোনো কথাই হয়নি আর তাদের সাথে। রাত প্রায় 10টার কাছাকাছি। সারাদিনের অনুষ্ঠান ছেড়ে সবেমাত্র বিছানায় গা এলিয়েছে বর্ষা। আজ তার মা বাবাও এসেছিল, সাথে এসেছিল হাতে গোনা কয়েকজন বন্ধু। বর্ষা খুব নিশ্চুপ স্বভাবের হওয়ার খুব একটা বন্ধু জোটেনি তার। হাতে গোনা 2-4 হবে হয়তো। তপ্ত নিঃশ্বাস ছাড়ল বর্ষা। আজ আবারও বেলকুনিতে দাঁড়িয়ে শুভ্র কারোর সাথে কথা বলছে। কার সাথে রাত করে কথা বলে বুঝতে পারে না বর্ষা। কোনো বিশেষ কেউ? উত্তর মেলে না বর্ষার। অতঃপর বেশি কিছু না ভেবে চোখ বুজে ফেলল সে। তাদের সম্পর্কটা ঠিক কোন দিকে যাচ্ছে ঠিক বুঝে উঠতে পারছে না সে। শুভ্র তেমনভাবে কোনো কথাই বলে না বর্ষার সাথে, যেটা খুবই খারাপ লাগছে বর্ষার কাছে। শুভ্র চায় কি চলছে শুভ্রর মনে বুঝে উঠতে পারে না বর্ষা। চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল তার। এই মুহূর্তে মনে হচ্ছে বর্ষার এই বিয়ে না হলেই বোধহয় ভালো হতো। রাত প্রায় 1:30টার কাছাকাছি। টেবিল জুড়ে থাকা কিছু ডায়েরির পৃষ্ঠা উল্টে চলছে বারংবার, যদিও সেখানে কিছু অস্পষ্ট শব্দ ব্যতীত তেমন কিছুই লেখা নেই। জানালার কার্নিশ বেয়ে আসা রাতের জ্যোৎস্না ভরা আলো এসে পড়ছে সেই ডায়েরির পাতাতে। এদের পাশে খাট জুড়ে ঘুমিয়ে আছে হিয়া। কয়েক মুহূর্ত আগে চোখ বুঝেছে সে, যদিও ঘুমটা খুব বেশি গভীর হয়নি তার। এমন সময় হঠাৎই বেলকনির পাশ দিয়ে কিছু ভয়ানক শব্দ কানে আসতেই হিয়ার কাঁচা ঘুমটা ভেঙে গেল, সাথে আঁতকে উঠল মন। চটজলদি শোয়া থেকে উঠে বসল হিয়া। রুমের লাইট জ্বালানো থাকায় খুব বেশি ভয় পেল না সে। হিয়া কিছুটা ঘাবড়ানো মুখ নিয়ে এগিয়ে গেল বেলকনির দিকে। তৎক্ষণাৎ একটা প্যাকেট আর প্যাকেটের উপর দড়ির সাথে আটকানো একটা চিরকুট দেখে আরও যেন অবাক হয় খুব। হিয়া তৎক্ষণাৎ এগিয়ে যায় সেদিকে। হয়তো সে যেটার খোঁজে সারা বিকাল জুড়ে হাঁটল সেটাই এটা। হিয়া খুশি মনে চিরকুটটা খুলল, যেখানে লেখা, তোমার একটুখানি নিশ্চিন্তে ঘুমানোর উপহার হিসেবে এই ছোট্ট উপন্যাস প্রিয়দর্শিনী। হিয়া খুশি মনে তাকালো আবারও তার হাতে থাকা বইটার দিকে, যেখানে তার প্রিয় একজন লেখক রবীন্দ্রনাথের লেখা উপন্যাস ঘরে বাড়ি নামটি জলজল করছে। ঠোঁটে হাসি রেখে বইটি বুকে জড়িয়ে ধরল হিয়া। অনাকাঙ্ক্ষিত খুশিরা হুট করে হানা দিলে যেমন খুশি খুশি লাগে, এই মুহূর্তে হিয়ার অবস্থাটাও তাই, যেটা হয়তো লিখে প্রকাশ করা যাবে না।